নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। 5 বছর আগে ঝাঁপ পড়ে গেছে সেই সংস্থার নামেই ছাপানো স্লিপ। এই স্লিপ কেটে গড়িয়াহাটে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর ব্যবসা। নিউজ 18 বাংলার অন্তর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। গড়িয়াহাট মোড় দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা। এখানেই বেআইনি পার্কিং এর রমরমা। আমি স্যার পার্কিং বেলা না, এখানে আমাকে বললো দেখতে, আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবে 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং বেলা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। ভুলভাল স্লিপ ছাপিয়ে টাকা তুলছেন বেআইনি কারবারিরা, যাতে নেই কোনো স্ট্যাম্প। এর কোনোটায় লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে, শুধু সেটা। আবার কোনোটায় টাকার অঙ্কের সঙ্গে লেখা রয়েছে সংস্থার নাম ও ঠিকানা। এই স্লিপ দেখে অনেকে ভাবতে পারেন তাহলে হয়তো এটা বেআইনি পার্কিং নয়, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো। নিউজ 18 বাংলার অন্তর তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। স্লিপে লেখা সংস্থার নাম সাউথ এন্ড, ঠিকানা 15 একডালিয়া রোড, কলকাতা। এই ঠিকানায় পৌঁছতেই সামনে চলে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গৌতম মুখোপাধ্যায় সহ আরো 4-5 জনের নামে ছিল সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থা। এই এজেন্সি একসময় গড়িয়াহাট এলাকায় পার্কিং এর বরাত পায়। 5-6 বছর আগে চুক্তি বাতিল করে সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করে দেয় কলকাতা পুরসভা। বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআরও দায়ের হয় গড়িয়াহাট থানায়। এরপরে সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থাটি বন্ধও হয়ে যায়। পরে মারা যান গৌতম মুখোপাধ্যায় সহ সংস্থার বাকি কর্তারা, কিন্তু তাদের সেই সংস্থার নামই লেখা রয়েছে স্লিপে। আর সেই স্লিপ কেটেই গড়িয়াহাটে চলছে বেআইনি পার্কিং। এজেন্সির যারা কোঅপারেটিভের যারা মেম্বার ছিলেন তাদের তো মানে বলতে গেলে কেউই নেই, ম্যাক্সিমাম লোকই এই পৃথিবীতেই নেই, ওনারা সব মারা গেছে। না, এটা তো একেবারে বেআইনি। এরকম যদি হচ্ছে তো আমাকে তো গিয়ে এবার দেখতে হবে, গিয়ে পুলিশের ডায়েরি করতে হবে। তাহলে দিনের পর দিন জাল স্লিপে বেআইনি পার্কিং। অভিযোগের পেছনে রয়েছেন গড়িয়াহাট এলাকায় তৃণমূলের হকার ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ। তিনি কবুল করে নিয়েছেন গড়িয়াহাট এলাকায় বেআইনি পার্কিং এর কারবার হয়, কিন্তু তাতে তিনি জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ। এরকম আপনি ভুয়া স্লিপ দেখতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই যে স্লিপটা, এই স্লিপ দিয়ে পার্কিং হয় না। এখন প্রত্যেকটা জায়গাতে পার্কিং এর মেশিন হয়ে গেছে। মেশিন ছাড়া পার্কিং করা হচ্ছে অবৈধ। এবার যারা করছে তারা পুরোপুরি অবৈধ কাজ করছে, ইলিগালি চলছিল। আমরা জানি কেন, নাহলে পরে পুলিশ মাঝে এসে বন্ধ করে দেবে কেন? না দেখুন, অভিযোগ কেউ করতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। আমি 100% বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে, সে যা বলবে আমি দাঁড়িয়ে থেকে মাথা বেঁধে নেব। কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। ভুয়ো সংস্থার নামে পার্কিং আদায়ে ব্যবস্থার আশ্বাস মেয়রের। আধিকারিকদের বলেছি, দেবাশিস কুমার এটা দেখছে, এগুলো সব আমরা জেনে অ্যাড করে দিচ্ছি। ভুয়ো কোম্পানি নামে আমরা, আপনি বললেন, আমি ইমিডিয়েটলি চেক করব। হকার বসাতে তোলা, হকার তুলতেও তোলা। হকারদের থেকে বছরে 265 কোটি টাকার তোলাবাজি। চাঞ্চল্যকর দাবি খোদ হকার নেতার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। 265 কোটি টাকা ডেনে যায় হকারদের। 265 কোটি টাকা বছরে তোলা ওঠে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বছরে 265 কোটি টাকা। চোখ কপালে ওঠার মতো অঙ্ক। হকারদের থেকে তোলাবাজি করে 265 কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর দাবি করছেন হকার সংগঠনেরই নেতা। 265 কোটি টাকা ডেনে যায় হকারদের। 265 কোটি টাকা বছরে তোলা ওঠে। তোলাবাজির বেশিরভাগটাই ওঠে কলকাতার হকারদের থেকে, বাকিটা শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোলের মতো শহর থেকে। বছরে 265 কোটির তোলাবাজি। কারা তুলছে এই বিপুল টাকা? পুলিশ যদি মনে করে পিচের রাস্তায় একটা হকার বসতে পারে না, পুলিশ মনে করে না, কারণ তার সাথে নিজস্ব ইন্টারেস্ট জড়িত আছে। এবং এই ইন্টারেস্টের সাথে কোথাও কোথাও তথাকথিত ইউনিয়ন
ইউনিয়নের নামে তোলাবাজেরা তারা যৌথ পুলিশের সাথে আছে। সারি সারি হকার, রোজ উঠছে টাকা। কাদের পকেটে যায় এই টাকা? কাদের পকেট গরম হয়? অভিযোগ, প্রভুদের কাছে প্রতিদিন যায় নজরানা। রোজগার তোলা যায় নেতা, নেতার চেলা এবং পুলিশের পকেটে, আর মাসোহারা পান পুরো আধিকারিকরা। বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা দাদারা আছে, মানে দাদা বলতে ইউনিয়নের নেতারা আছে। শুধু খবর নিন পুলিশের নামে কে টাকা তুলছে। যে টাকা তুলছে সেই টাকা পুলিশের পাওয়ার কথা, তার একটা অংশ তারা নিচে নিচ্ছে। পুলিশ, নেতা, নেতার চেলার পকেটে তোলাবাজির টাকা। হকারদের বিষয়টি দেখতে পুরসভাগুলিতে রয়েছে টাউন ভেন্ডিং কমিটি। এই কমিটিতে থাকেন পুরো পদাধিকারী নেতা, কাউন্সিলররা এই কমিটিতে নেই। তাই এলাকা ধরে ধরে নেতার চেলারা ময়দানে নামেন। গড়িয়াহাট মার্কেট কিংবা হাতিবাগান, কলকাতায় ফুটপাতে নতুন দোকান খুলতে তোলা মাস্ট। নিউ মার্কেটের কিংবা গড়িহাটের হকার, নতুন হকার বসাতে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে বসাতে হয়, এইটুকু বলতে পারি। শুধু হকার বসাতে নয়, হকার তুলতেও তোলা দিতে হয়। কোন দোকান বা শোরুমের সামনে থেকে হকার তুলতে দিতে হয় তোলা। হকারের হাত বদল হলেও তোলা। ফুটপাত ভাড়া দিলেও তোলা। বড় জায়গায় ভাগাভাগি করে নতুন হকার বসালেও তোলা। এর সঙ্গে প্রতিদিনের তোলা তো রয়েছে। সব মিলিয়ে সারা রাজ্যে হকারদের থেকে 265 কোটি টাকার তোলা ওঠে বলে দাবি হকার নেতার। 265 কোটি টাকা ডেনে যায় হকারদের। 265 কোটি টাকা বছরে তোলা ওঠে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। আর এবার একটু উত্তরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ টানা ভারী বৃষ্টি চলছে, আর সেই টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। কালিম্পংয়ের 29 মাইল এবং গেইল খোলার মাঝে ধসে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। গতকালও আমরা দেখেছিলাম যে ধস নেমেছিল এবং তার ফলে পুরোপুরি সিকিম লাইফলাইন, বাংলা সিকিম লাইফলাইন বন্ধ ছিল। আবারও ধস নামার খবর পাওয়া যাচ্ছে। 10 নম্বর জাতীয় সড়কে ধস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। এর থেকে একটু বিস্তারিত জেনে নেব কি পরিস্থিতি এখন রয়েছে পার্থ। দেখো তোমায় জানিয়ে রাখি যে রাতভর কিন্তু নাগাড়ে বৃষ্টিতে নতুন করে আবারও ধস নামলো 10 নম্বর জাতীয় সড়কে এবং 29 মাইল গেইল খেলার মাঝে বড় ধস। পাশাপাশি নতুন করে আবারও ধস নেমেছে ফেলকি ধারা এবং সেখানে কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। সব মিলিয়ে ধসে বিপর্যস্ত কিন্তু গোটা পাহাড় এবং তার থেকে বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কটা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমে যোগাযোগ চলছে। শিলিগুড়ি থেকে সেবক ডুয়ার্স হয়ে লাভা আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং রোড ধরে রংপুর হয়ে গাড়ি পৌঁছেছে সিকিমে। স্বাভাবিকভাবে এবং টানা বৃষ্টির যে পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু আরো বিপর্যয়ের মুখে পড়বে এই পাহাড়, এমনটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই ধস সামলার কাজ উত্তর দপ্তরের কর্মীরা পৌঁছলো, কিন্তু বাদ সেটে চলো বৃষ্টির অবিরাম বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, বিশেষ করে পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি থেকেই কিন্তু এই বিপত্তি। একেবারে ধন্যবাদ পার্থ। আসি পরবর্তী খবরে। সরকারি জমিতে পার্টি অফিস। তৃণমূলের সেই অফিস সমিতি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। বিধাননগরের সুকান্তনগরে চাঞ্চল্যকর অভিযোগ। বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ড, এখানকার সুকান্তনগরের নবপল্লীতে সরকারি জমির উপরে তৃণমূলের পার্টি অফিস রয়েছে। অভিযোগ, পার্টি অফিস সমেত এই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়া হয়েছে। কার্তিক মাকাল, সুজিত মোদক সহ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে জমি বেচে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টা দেখতে পাচ্ছেন, এটাও সরকারি জমির ওপর আছে। কার্তিক মাকালে প্রথম একটা বেড়া দিয়ে দরমার কাটি দিয়ে একটা ঘর করে, এটা হচ্ছে একটা পরিকল্পনা। সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক, এখানে সরকারি জমি লুট করতে দেব। অভিযুক্ত টিএমসি কর্মীদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আদিবাসীদের দখলে থাকা জমিতে পুরসভার প্রকল্প, আর এর বিরোধিতায় খর্দায় আদিবাসীদের বিক্ষোভ। তাঁদের নিশানা স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
জমির বৈধ কাগজ তৈরির নামে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। জমি বাঁচাতে আদিবাসীদের বিক্ষোভ। শনিবার সকালে উত্তর 24 পরগনার খড়দায় এ নিয়ে জোর শোরগোল। খড়কুড়িনপাড়ায় 7টি আদিবাসী পরিবার থাকে। প্রায় 100 বছর ধরে তারা রিফিউজি। ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের জমিতে রয়েছেন। সম্প্রতি এই কুলিনপাড়ায় ভ্যাট তৈরির উদ্যোগ নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তার উদ্যোগেই পুরসভার টয়লেটও তৈরি হয়। এতেই ক্ষুব্ধ আদিবাসীরা। তাদের দাবি, যাতায়াতের রাস্তা আটকে ভ্যাট তৈরি করছে পুরসভা। এর বিরোধিতায় এদিন কাউন্সিলরের অফিসের সামনে চলে বিক্ষোভ। এইটুকুনি জায়গার মধ্যে যদি পার্টি মানুষ এসে যদি বলে এটা ভেঙে আমাদের বাড়ি করব, তাহলে আমরা উঠবো, বসবো কোথায়? কাউন্সিলর বলছে এখান থেকে ঘিরে দেবো, এইটুকুন জায়গা আমরা নিয়ে নেবো, ময়লা গাড়ি রাখবে। তাহলে এইখানে যদি ময়লা গাড়ি রাখে, তাহলে এখান থেকে বাচ্চা কাচ্চা খেলাধুলা বসা ওঠা কোথায় করবে? এখানেই শেষ নয়। খড়দার কুলিনপাড়ার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন আদিবাসীরা। তাদের অভিযোগ, 2023-এর শুরুতে জমির বৈধ নথি তৈরি করে দেওয়ার নামে প্রতি আদিবাসী পরিবারের থেকে 1,500 টাকা নেন তৃণমূল কাউন্সিলর স্বরাজ দাস। কিন্তু বছর ঘুরলেও কোনো পরিবার জমির কাগজ হাতে পাননি বলে অভিযোগ। কাউন্সিলর বলেছিল আমাদের একটা ব্যবস্থা করে দেবে, তার জন্য তাকে আমরা 1,500 টাকা করে দিয়েছি। তো সে তো কাগজ পাইনি আমরা, আর হচ্ছে সে কাগজ পাইনি বলে আমরা কোন রকম ফেসিলিটিও পাইনি। না, কিচ্ছু ভুল না, কিচ্ছু ভুল না। অভিযোগ করছে আমি না, এটা পৌরসভা প্রজেক্ট, পৌরসভা প্রজেক্ট, পৌরসভা আমি কোনো কিছু নেই। 1,500 টাকা করে দিচ্ছেন, হ্যাঁ 1,500 টাকা করে নিচ্ছেন কাগজপত্র করার জন্য, এখনো কাগজপত্র টাকাও পাই। এইসব ফালতু কথা, আমি ওইসব জানি না, তো উস্কানিমূলক কথা। আমরা লোক পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় ওরা এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআরের ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। এখন আপাতত কাজটা বন্ধ আছে। আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করব। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কোচবিহারে আরও একটি পঞ্চায়েত দখলের পথে ঘাসফুল। বিজেপি পরিচালিত তুফানগঞ্জের বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েত প্রধান যোগ দিলেন তৃণমূলে। গত বছর 9টি আসন পেয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি। তৃণমূল পায় 7টি আসন। পঞ্চায়েত প্রধান দলবদল করায় এখন 2 দলের সদস্য 8 জন। দ্রুত এই পঞ্চায়েত দখল করবে তৃণমূল, দাবি নেতৃত্বের। পঞ্চায়েত প্রধানকে পাল্টা অপহরণের অভিযোগ বিজেপি বিধায়কের। যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গে আর কি বিজেপি আসতে পারবে না, ঠিক আছে, এবং আমি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আর কি, আমি চাই বর্তমান যে সরকার আছে, অর্থাৎ আমাদের মানুষের সরকার মমতা ব্যানার্জি, তার যে উন্নয়নমূলক যে কাজকর্ম আর কি, সেই কাজকর্মগুলো আমি আমার গ্রাম পঞ্চায়েতের যে সাধারণ যে লোক আছে আর কি, যাদের মাধ্যমে পরিষেবা দিব আর কি। তাকে অপহরণ করা হয়েছে মানসাই থেকে। এফআইআর তার বউয়ে করেছে। জোর করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে দেওয়া হয়েছে। তৃণমূল তো অনেক কিছু হুমকি টুমকি দিয়েছে। এই যে নক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি এর তীব্র ধিক্কার জানাই। বাবলুকে পেয়ে আমরা আপ্লুত এবং তাকে আমরা দলের কাছে এবং এখানকার যে মানবিক সহায়তা প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর আছে, সেগুলো যাতে এই গ্রামের সব বুথের মানুষ পায়, সেই বিষয়টা উনি পূর্ণ সময়কাল ধরে দেখবেন। গত বছর বর্ষায় ব্রিজে ধস নেমেছিল পুরুলিয়ার বেলডি ব্রিজে। 1 বছরেরও সারানো হয়নি বিপজ্জনক ব্রিজ। ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে বিপজ্জনক বেলডি ব্রিজে। ফের বর্ষার মুখে আতঙ্কে আরশা। নদীতে নয়, ব্রিজেও যেন ঢেউ খেলছে। এটা পুরুলিয়ার আরশার বেলডি ব্রিজ। কোথাও ব্রিজের দেওয়ালে ফাটল, কোথাও বা পিলারে ফাটল। অনেক জায়গায় আবার বেরিয়ে এসেছে ব্রিজের কঙ্কালসার চেহারা। গত বছর বর্ষায় এই ব্রিজের 3টে পিলারে ফাটল ধরে, তারপর ধস নামে। 1 বছর পর ফের বর্ষার মুখে পুরুলিয়ার আরশায় আতঙ্ক। কংসাবতীর ওপরে বেলডি ব্রিজে পদে পদে বিপদ। এরই মধ্যে বিপজ্জনক ব্রিজে চলছে ঝুঁকির যাতায়াত। এভাবে যাওয়া আসা করতে হচ্ছে বাধ্য। তো যেগুলো ভেঙে যাবো তো কি করবেন, কোনো করার নেই, আমরা কোথায় যাবো বলুন?
না জানি তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যেতে বাধ্য। এবার কতদিন ধরে পড়ে আছে এরকম? 1 বছর হয়ে গেল। পুরুলিয়া শহরের সঙ্গে প্রায় 30টি গ্রামের যোগাযোগের বড় ভরসা এই বেলডি ব্রিজ। ঘুরপথে প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরতে হয়, তাই বিপজ্জনক বেলডি ব্রিজ পেরিয়েই রোজ কয়েক হাজার লোক যাতায়াত করেন। গত বছর পিলারে ধস নামলে ব্রিজে যাতায়াত বন্ধ করে প্রশাসন, কিন্তু ব্রিজ সারানো হয়নি। বিপজ্জনক ব্রিজে যাতায়াতও বন্ধ হয়নি। গত বর্ষে ভেঙেছিল, তারপর থেকে এভাবে পড়ে আছে। তারপরে একবার এসেছিল এখানে আপনার কি করতে এসেছিল, তারপরে এখনো এই ব্রিজটা আর কোনো কাজকর্ম এখন বুঝাচ্ছে না, শোনা বুঝতে পারছি না। আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটতে পারে, তাও আশা করছেন কি করব, বাধ্য হয়ে, কোনো উপায় নেই। কত মানুষ যাতায়াত করে? মোটামুটি এটাই 1000 লোক। দ্রুত বেলডি ব্রিজ সারানোর দাবি তুলেছে আরশা। বিপদ বুঝেও আশার আলো দেখাতে পারছে না পুরুলিয়া জেলা পরিষদ। যেহেতু নিউ কনস্ট্রাকশন এখন সম্ভব নয়, যেহেতু বর্ষা আসছে, সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা যদি হয় সেটাও আমরা ভেবে চিন্তা করে দেখছি। আবার আমরা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কথাও বলা হয়েছে, সেখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের করা এখন ইমিডিয়েট করতে পারছি না। তো আমরা দেখে নিচ্ছি যদি সাময়িকভাবে কিছু করা যেতে পারে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।